আমার মাঝে মধ্যে সামনে আসতে হবে, তো তখন আবার ক্লোজ হয়ে যায়। হ্যাঁ, ধন্যবাদ। আজকে আপনাদের অনেকের সামনেই ক্লাস নিচ্ছে, এতদিন তো অনলাইনে দেখা হয়েছিল। পরিচয় পর্বটা আমি আগেই সেরেছি, তবু আপনারা যেহেতু আজকে সশরীরে অনেকেই আছেন, তাদেরকে সরাসরি বলার মধ্যে একটা মজা আছে। তা আমি দীর্ঘ এই এই 1992 থেকে নোয়াখালীতে এই চারুকারু শিক্ষক হিসেবে নোয়াখালী জেলা স্কুলে আছি। আমাদের অ্যাপয়েন্টমেন্ট চারুকলা শিক্ষক হিসেবেই। এরপর আমি কম্পিউটার ট্রেনিং করে, চারুকলাটা আসলে শিক্ষকের অভাবে এটা কম্পালসারি সাবজেক্ট ছিল। মাঝখানে জিএসসি পরীক্ষাও এটা ছিল, আপনারা জানেন। আমরা খাতাও কেটেছিলাম জিএসসিতে, এসএসসিতে অপশনাল সাবজেক্টের এখনও আছে। ক্লাস 9 10-এর জন্য একটা চারুকারু বই আছে, বুঝছেন? তো এটা ইচ্ছা করলে অপশনাল সাবজেক্ট হিসেবে নেওয়া যায়। আগে যারা বিশেষ করে কমার্সে পড়তো বা আর্টসে পড়তো, তারা অপশনাল সাবজেক্ট হিসেবে চারুকলা নিত। তো এই বইটা অনেক রিচ, বইগুলি অনেক রিচ। তো এই জন্য আপনাদেরকে আসলে টোটালি একটা ধারণা, আপনাদের তাত্ত্বিক ধারণা নেওয়াটা আপনাদের জন্য কোনো ব্যাপার না, একটু পড়াশোনা করা ফাঁকে ভাই। যেহেতু একটা জিনিস নিচ্ছেন আপনি, একটা স্টুডেন্টের সামনে যেমন আমরা এখন স্টুডেন্টের সামনে যেতে কোনো জড়তা নেই, কারণ আমি ওই সাবজেক্টে পড়ে আসছি, তাই না? কিন্তু আপনারা যেহেতু ওই সাবজেক্টের সাথে রিলেটেড না, আপনাদের অনেক ধরনের জড়তা থাকবে। একটা তাত্ত্বিক জড়তাও থাকবে, আর ওইটা তো বেশি থাকবে প্র্যাকটিক্যাল জড়তাটা। অনেকে হয়তো বা আঁকেন নাই, ছোটোবেলা থেকে আঁকতে গিয়ে একটু হাত কাঁপবে, এই করবে। এগুলি একটা বছরের যে কোর্স, আমাদের দায়িত্ব হচ্ছে যে, বা আমরা মনে করি এই কোর্সটা আমরা এই জন্যই সরকার চালু করেছে যে এটাতে যাতে আপনাদের সেই জড়তাটা কেটে যায়। একটা চোখ তৈরি করা, একটা ধারণা তৈরি করা, আর এটা হচ্ছে যে মানে আমার ভিতরের যে জড়তা আছে, সেই জড়তাটা যাতে আমার কেটে যায়। এই জিনিসগুলি আমাদেরকে তৈরি করে। একজন শিক্ষক সে যদি ওয়েল প্রিপারেড হয়ে যদি না আসে, আমি আপনাদের ক্লাস টিপ আছে 3 দিন পর্যন্ত, কারণ আমার ভিতরে অনেক ধরনের হয়ে গেছে না, এমনি বলা যায়, অনেক কিছু বলে ফেলা যায়। দেখেন তো, কথার ফাঁকে কথা অনেক কিছু বলে ফেলছি না, এরকম বলা যায়। কিন্তু কিছুটা একাডেমিক ওয়েতে বলার মধ্যে, একটার পর একটা কোন ধাপের পর কোন ধাপে যাবে সেটা বলার মধ্যে একটা ব্যাপার আছে না। তো সেই জিনিসগুলি আপনাদেরকে খেয়াল করে, মানে বাচ্চাদের সামনে আপনাদেরকে যেতে হবে প্রস্তুতি নিয়ে। এটা আমি কালকে দেখলাম, আপনারা তো এটা বোধহয় পেয়েছেন না, পুরো সিলেবাসটা অনেকে প্রিন্ট করছেন, অনেকে করেননি। এখানে দেখেন আপনাদের কিন্তু মোট নম্বর, ক্লাস ঘন্টা হিসেব করা আছে। আগে কিন্তু ওই জিনিসটা ছিল না, তাই না? এখানে যেমন আমাদের এখন বিষয়ে চলছে কিন্তু তাত্ত্বিক বিষয়টা কি চলছে? শিল্পকলার ইতিহাস। আমরা এর আগে পড়েছি আমাদের প্রাচীন শিল্পকলার ইতিহাস, একদম ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবীতে প্রাচীন শিল্পকলার ইতিহাসটা কিভাবে তৈরি হয়েছে। হ্যাঁ, সারা পৃথিবীতে কিভাবে শিল্পকলার ইতিহাসটা হয়েছে, গুহা চিত্র থেকে শুরু করে আস্তে আস্তে আধুনিক চিত্রায়ন, আধুনিক শিল্পকলার জন্ম হয়েছে, তাই না? কিন্তু আমরা সেই গুহা চিত্রের ব্যাপারটা যদিও ইউরোপে দেখি, কিন্তু এখানে একটা বিরাট ব্যাপার হচ্ছে যে গুহা চিত্রের ব্যাপারটা ইউরোপে হলেও পরবর্তী সময় কিন্তু যেই সভ্যতাগুলি গড়ে উঠেছে, এগুলি সব প্রাচ্য সভ্যতা। তাহলে মাঝখানে ইউরোপিয়ানরা কী করলো? কারণ আমরা পুরাতন যেই মানব সভ্যতার, যেটা আপনাদেরকে বলেছিলাম, মানুষ গুহায় বসবাস করত, গুহাবাসী মানুষ পশুপালন শিখেছে, তারপরে সেই পশুর খাদ্যের জন্য তারা সমতল ভূমিতে এসে আশ্রয় নিয়েছে। পশু খাদ্য সমতল ভূমিতে বেশি, আগের ক্লাসগুলি ফলো করছেন না, ওখানে তারা নগর গড়ে তুলেছে। এবং আমরা দেখেছি নগর সভ্যতার মধ্যে যে প্রাচীন সবচেয়ে যেটা আবিষ্কার হয়েছে, তার মধ্যে হচ্ছে যে নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, তাই না? আজকে থেকে 8-9 হাজার বছর আগের। তাইলে এই মিশরীয় সভ্যতা, যেটা আমরা পিরামিড, স্পিংস নামক যে এগুলি আমরা দেখেছি এখানে, ইউরোপে কিন্তু তখনও সেই ধরনের কোনো নগর সভ্যতা তৈরি হয় নাই, বা এরকম কোনো কিছু পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, বা ওখানে আছে মায়া সভ্যতার উপরে কী আছে, ওগুলির কোনো ওরকম কোনো নগর সভ্যতা হিসেবে। তারপর আমরা দেখছি নীল নদের তীরে এই মিশরীয় সভ্যতা, তারপর দেখেছি সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা,
যেটা হরপ্পা মহেঞ্জোদারো বিখ্যাত। আপনারা ওই মহেঞ্জোদারো ছবিটা পারলে দেখে নেবেন, হিন্দিতে একটা ছবি আছে মহেঞ্জোদারো। ওইখানে মহেঞ্জোদারো নগরে কী ধরনের জীবনযাত্রা ছিল এবং ওখানে কিভাবে ধ্বংস হয়েছে সেটা কিন্তু একটা ব্যাপার আছে, বুঝছেন। তারপরে ধরেন ইউফ্রেটিস টাইগ্রিস নদী, যেটাকে দজলা ফোরাত, আরব্য উপন্যাসের সেই দজলা ফোরাত, হ্যাঁ, ফোরাত নদীর নিয়ে তো অনেক উপকথাও আছে, তাই না? হাসান হোসেনের কাহিনীতে কোন নদীর কথা বলা আছে? ফোরাত নদীর কথা বলা আছে না, যে কাছে ছিল পানি পান করতে পারে। যাই হোক, এইখানে আমাদের দুটা শহর মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছে, তা ব্যাবিলনীয় সভ্যতা, যেটা এখন ইরানের দিকে আছে, এটাও একটা সভ্যতা। তারপরে এসে আমাদের এই অববাহিকায়, গঙ্গা নদীর অববাহিকায় আমাদের এখানে সভ্যতা গড়ে উঠেছে। এইভাবে করে আমাদের এই সময়গুলি গিয়েছে। যাই হোক, প্রাচীন সভ্যতা শিল্পকলা আমরা তো আগে পড়েছি। হরপ্পা মহেঞ্জোদারোতে যে ফলকচিত্রগুলি ছিল, সিলমোহর ছিল, নগর পরিকল্পনা, একটা বিরাট ব্যাপার। কারণ আমাদের এই সভ্যতাটার মধ্যে এই ধরনের এত সুন্দর নগর পরিকল্পনা আর কোনো সভ্যতায় পাওয়া যায়নি। যে তারা এত পৌরসভা, যে পৌরসভার কাজ কি, যে পয় নিষ্কাশন, পানীয় পয় নিষ্কাশন, এগুলি যে ড্রেন করার সিস্টেম, এগুলি কিন্তু হরপ্পা মহেঞ্জোদারো ওই মাটি খুঁড়ে যখন নগরটা আবিষ্কার হয়েছে ওখানে দেখেছে এই ধরনের ব্যাপার। স্নানঘর আলাদা, ওখান থেকে পানি বের হয়ে যাওয়ার আলাদা, পয় নিষ্কাশন প্রণালী আলাদা, এইভাবে করে খুব সুন্দর একটা নগর ছিল। এগুলি আপনারা, যেহেতু আপনারা সবাই তো ফেসবুক ব্যবহার করেন, একটু ফেসবুকের মধ্যে একটু কম ঢুকে মাঝে মধ্যে একটু গুগলে ঢুকবেন, গুগল সার্চ দিবেন, বাংলায় লিখে সার্চ দিবেন, দেখবেন যে চলে আসছে, ছবি চলে আসছে, বুঝতে পারছেন? এই ধরনেরগুলি এইভাবে করে আসলো। তারপর আমাদের যেমন ধরেন এখন এরপর আমাদের এই প্রাচ্য সভ্যতার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আমরা আজকে থেকে প্রায় 4000, আজকে থেকে 3-4 হাজার বছর আগের যেই সভ্যতাটা অনেকটা হয়ে গেছে, পরবর্তী সময়ে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় না প্রথম বিশ্বযুদ্ধের সময় বোধহয় ইংরেজ সৈন্যদের এটা চোখে পড়েছিল। ইংরেজরা আমাদেরকে 200 বছর শাসন করেছে না, তখন তারা বাঘ শিকার করতে এগিয়ে করতো, সে করতে এগুলি করতে গিয়ে তাদের চোখে পড়ে, সেটা হচ্ছে অজন্তা গুহা চিত্র। এটা গুহা বললো, এটা আসলে গুহা বলা হয়, কিন্তু এটা মূলত গুহা চিত্র নয়, এটা ভারতের মহারাষ্ট্রে। আমি এটা কেন বলছি, কারণ এগুলি কিন্তু আমাদের দেশে ঢুকতে গেলে কিন্তু ধারাবাহিকতা আছে, একটা ধারাবাহিকতা আছে। সেই ধারাবাহিকতা আমাদের দেশের পরবর্তী সময় জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস.এম. সুলতান, তারপর রশিদ চৌধুরী, কাইম চৌধুরী, এরা যে ছবিগুলি এঁকেছে, আমাদের দেশের লিডিং যে শিল্পীরা, তাদের কিন্তু এই আমাদের এই যে প্রাচ্য সভ্যতার যে ভাবধারা ছবিগুলি এখনও পৃথিবীর বিভিন্ন দেশে যখন গ্রিকরা যেভাবে ছবি আঁকতো, সেই ফর্মে পাবলো পিকাসো নাম শুনছেন? পাবলো পিকাসোর একটা বিখ্যাত ছবির নাম বলতে পারবেন? পাবলো পিকাসোর একটা বিখ্যাত ছবি যে গুয়ার্নিকা হচ্ছে একটা শহরের নাম। মুসোলিনি এই ইসের সময় ওখানে যে মানে ওই শহরের উপর যে অত্যাচার হয়েছিল, সেই যেরকম আমরা লিওনার্দো দা ভিঞ্চির নাম বললে হঠাৎ করে মোনালিসার নাম মনে আসে, এটা অনেক আগের, এটা প্রায় 1200 শতাব্দীতে, 1200-1300 শতাব্দীতে আঁকা এই মোনালিসা। এটা হয়ে গেছে আর কি বিখ্যাত। যাই হোক, ছবি কোনটা কখন কার ভালো লেগেছে বলা যায় না, বলে আর কি। এটা তো অজান্তা গভীর খাড়া খাদে, এটা হচ্ছে যে সম্পূর্ণ মানে তখনকার সময় মৌর্য শাসন ব্যবস্থা ছিল। মৌর্য শাসন অশোকের সময়, সম্রাট অশোকের নাম শুনছেন না? অশোকা একটা সিনেমা আছে, অশোকা। হিন্দি সিনেমায় কিন্তু অনেকগুলি হয়ে গেছে ঐতিহাসিক কিছু কিছু। এই সম্রাট অশোকের সময় এরকম একটা নগর সভ্যতা তৈরি হয়েছিল। পরবর্তী সময় অশোক যখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করলো, পুরা ভারতে এই অশোকের যে রাজ্য ছিল সেখানে মানুষ দলে দলে বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে লাগলো। এই সময় হিন্দু ধর্মের মধ্যে আর বৌদ্ধ ধর্মের মধ্যে একটা হ্যাচিং হয়েছিল। তখন বৌদ্ধ ভিক্ষুরা কিন্তু ওখান থেকে বিতাড়িত হচ্ছিল, যার জন্য আজকে ওখান থেকে বিতাড়িত হতে হতে আমাদের দেশে যে আমরা দেখি মহাস্থানগড়, তারপরে এসে ময়নামতি, পাহাড়পুর, হ্যাঁ, তারপরে এইভাবে করে চিটাগাঙে কিছু বৌদ্ধ বিহাটিয়ার আছে, এগুলি করতে করতে বার্মা হয়ে চীন, জাপান টাপানে এরা কিন্তু চলে গেছে। এই বৌদ্ধ ধর্মের প্রভাবটা এই এলাকায় বেশি না? যারা পাহাড়িতে বসবাস করে এবং যাদের নাচে বিশেষ করে যারা একটু পাহাড়ি, তাদের মধ্যে একটু প্রভাবটা বেশি না? এটা কারণটা কি? সেই বিতাড়িত হওয়ার কারণ, মানে বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পরে যখন বৌদ্ধ ধর্ম সাথে যখন হিন্দু ধর্মের একটা হলো, ক্ল্যাশ হলো শঙ্করাচার্যের সময়, তখন বৌদ্ধরা বিতাড়িত হচ্ছিল। তখন মেরেও ফেলতো, মানে সাম্প্রদায়িক দাঙ্গার মতো হয়ে গেছে। এটার মধ্যে ক্ষমতার ব্যাপার আছে, বিভিন্ন
রাষ্ট্রের ক্ষমতায় রাজার প্রতিনিধি হয়ে কারা থাকবে? তখন তো রাজা বাদশাদের একজন একজন কে থাকতো? ধর্মগুরু থাকতো না? তার কথা শুনে চলতো। কারণ এটা কে প্রতিনিধি হবে? সে কি বৌদ্ধ ভিক্ষু হবে নাকি হিন্দু কোনো ব্রাহ্মণ হবে? এইগুলি করতে করতে তারা উস্কানি দেয়, ক্ষমতার জন্য এরকম করে। ধর্ম আসলে আমাদের পৃথিবীতে এরকম অনেক অনেক বড় বড় ইসের জন্য দায়ী হয়ে গেছে। আবার সভ্যতার জন্য দায়ী, মানুষকে সভ্য করার জন্য দায়ী। মানুষকে কিছুটা সভ্য করে তুলছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় ধর্ম, যখন যেগুলি ব্যাকওয়ার্ড ছিল। কারণ যখন বলতে গেছে, মানুষ তো আসলে সবসময় একটা অবৈজ্ঞানিক ব্যাপারকে একটু ভয় পায় বেশি। যুক্তি নির্ভর করতে গেলে এটাতে অনেক সময় হয় না। যাই হোক, এগুলো অন্য কথা। তো যাই হোক, প্রাগৈতিহাসিক গুহাচিত্র বর্ণনা, প্রাগৈতিহাসিক শিল্পকলার পরিচিতি, এগুলি আমরা পড়েছি এর আগের ক্লাসে। উপমহাদেশীয় শিল্পকলা, প্রাচ্য শিল্পকলা, এই আমরা যেগুলি এখন আলোচনা করছি এটা হচ্ছে প্রাচ্য শিল্পকলা। বললাম না যে এই যে পরবর্তী সময়ে যে আসলো কথাগুলি আসবে, যে আমাদের এই প্রাচ্যেই দেখা গেছে যে মূলত শিল্পকলার একটা ঘাঁটি হিসেবে তৈরি হয়েছে, এবং তার একটা মিথ ছিল, তার একটা এই দর্শন ছিল। প্রাচ্য শিল্পকলার দুটো দিক ছিল, একটা অঙ্কন রীতি এবং আরেকটা চিন্তা। ইউরোপীয়দের মতো চিন্তাহীনভাবে তারা কাজ করেনি। প্রাচ্যে সবসময় চিন্তা যুক্ত করে কাজ করার চেষ্টা করেছে। অজান্তা ইলোরাতে যে সমস্ত জিনিসগুলি পাওয়া যায়, তাহলে আমরা আচ্ছা যাই হোক, আমি তো এখান থেকে এখানে তো কিছু লিখছি না, কারণ অনলাইনেও তো অনেকে দেখছে। আপনাদেরকে দেখে আমি বোর্ডে লিখার কথা ভুলে গেছি, কারণ অনলাইনে। তাহলে আমাদের এখন প্রাচ্য শিল্পকলায়, যেমন আমাদের প্রাচীন ভারতীয় শিল্পকলা, তার মধ্যে প্রাচীন ভারতীয় শিল্পকলার মধ্যে খুব ডার্ক হয়ে আছে, লাইট বাড়ানো দেখি। প্রাচীন ভারতীয় শিল্পকলার মধ্যে বললাম না যে অজান্তা গুহাচিত্র, অজান্তা গুহা বললো, এটা আসলে দেয়াল চিত্রের মতোই, এটা গুহান। আগের যে আমরা এই গুহাবাসী মানুষের ছবি আঁকা দেখেছি সেরকম মানুষ না, তারা অনেক আধুনিক। বললাম না, ওরা কি ওখানে এক ধরনের বিশ্ববিদ্যালয়ের মতো পরিকল্পনা ছিল। ওই যে ইরা যে ওখান থেকে মহারাষ্ট্রের মধ্যে জঙ্গল লুকিয়ে পড়ছে, নিজেরা থাকার জন্য ঘর তৈরি করছে পাথরের পাহাড় কেটে, ওখানে বসে বসে, এবং ওখানে প্রায় 200-300 বৌদ্ধ ভিক্ষু ওই জায়গায় দীর্ঘদিন অবস্থান করেছে, তার প্রমাণ পাওয়া গেছে। এবং তারাই এই ছবিগুলি দেয়ালের মধ্যে এঁকেছে অজানা। এবং এগুলির মধ্যে এই গুড়া ইসের সাথে, রঙের সাথে বিভিন্ন রকম মিশিয়ে, এই আঠা মিশিয়ে এই রঙগুলি অনেক আধুনিক। এবং পরবর্তী সময়ে এগুলি আমি আপনাদেরকে ছবি দিয়ে দিব, আর আপনারা নিজেরাও বের করে নিতে পারেন। আজকালকার দিনে তো আসলে বললাম না যে তথ্য প্রযুক্তির যুগে এগুলি কোনো ব্যাপার না। এই যে গভীর খাড়া গিরিখাদের পাথর কেটে খোদাই করা প্রায় 30টি গুহা স্তম্ভ, এগুলো খ্রিস্টপূর্ব 2রা শতাব্দী থেকে খ্রিস্টীয় 7ম শতাব্দীর মধ্যে, মানে এই দিক থেকে খ্রিস্টপূর্ব, কিন্তু তার মানে এখন থেকে প্রায় 2500 বছর আগে হয়েছিল। এগুলোতে পাওয়া ছবি ভাস্কর্য তৎকালীন বৌদ্ধ ধর্মীয় শিল্পের উৎকৃষ্ট নিদর্শন। অজান্তার দেয়ালে গুহাচিত্রগুলি বৌদ্ধের জীবনী পর্যায়ের কাহিনী রয়েছে। বৌদ্ধ তো তখন মারা গেছে, তার জীবনের কি এই জন্য বলছে, তখনকার সময় বৌদ্ধ ভিক্ষুরে এগুলি এঁকেছে, এগুলি ছিল। তাই 29টি গুহা 200 খ্রিস্টপূর্বাব্দে খনন করা হয়েছিল, কিন্তু ইলোরার অনুকূলে 650 খ্রিস্টাব্দে পরিত্যক্ত হয় এগুলি। এই অজান্তা ইলোরা এগুলি তখন পরবর্তী সময় প্রায় বলা যায় কি 100 বছর পরে এটা পরিত্যক্ত হয়ে যায়, মানে ওরা আবার আরেক জায়গায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং পরে এখানে বিভিন্ন রকম জঙ্গল উঠে, যেমন আমাদের দেশে যেই স্তূপগুলি পাওয়া গেছে, যেমন ধরেন মহাস্থানগড়, আমাদের ময়নামতি, হ্যাঁ, কুমিল্লার ময়নামতি, এগুলি কিন্তু মূলত ছিল পোড়ামাটির তৈরি হওয়াতে এগুলি যখন পরিত্যক্ত হয়েছে, তখন এর মধ্যে বিভিন্ন রকম লতা পাতা জন্মে মরে বর্ষায় বছরের উপর বছর থাকতে থাকতে এগুলো পাহাড়ের মতো হয়ে গেছে। নিচে ওইটা রয়ে গেছে ঢিপিটা, উপরে এটা এগুলি জমতে পাহাড়ের মতো হয়ে গেছে, ভিতরে শিকড় টিকড় ঢুকেছে, অনেক ইট এগুলি নষ্ট হয়ে গেছে, তাই না ব্যাপারটা? এই জন্য এগুলিকে একটা পাহাড়, যেমন পাহাড়পুর,
পাহাড়পুর কেন নাম হচ্ছে আসলে? ওখানে আশেপাশে তো কোনো পাহাড় নেই, ওটা দেখতে পাহাড়ের মতো, এই জন্য নাম হয়ে গেছে পাহাড়পুর, তাই না? গড়ও এক ধরনের এরকম মহাস্থান গড়ে, তো সেই তখনকার সময় আমরা বলেছি বরেন্দ্র এলাকায় এগুলি গড়ে উঠেছে। যাই হোক, তবে এই যে 200 সন্ন্যাসী শিল্পী দ্বারা অধিকৃত বলে মনে করা হয় 1819 সালে একটি ব্রিটিশ বাঘশিকারী দল দ্বারা এটা আবিষ্কার করা হয়েছে। অজন্তা গুহা ধীরে ধীরে বিস্তৃতির মধ্যে তলিয়ে যায়। তখনকার সময় আবিষ্কার হওয়ার পর থেকে কিন্তু এটাকে সুন্দর রক্ষণাবেক্ষণ করার জন্য এই জিনিসগুলি, আমি ওনাকে বলেছিলাম যে যদি আমরা প্রজেক্টর সামনে ব্যবস্থা করতে পারি, বা আমি ব্যক্তিগতভাবেও যদি করতে পারি, প্রজেকশানে সরাসরি দিয়ে দিবে, তাহলে আপনার সাথে সাথে একটা জিনিস যে অজন্তা গুহা চিত্র কেমন, ওইটা কেমন দেখতে, কিন্তু আপনারা দেখবেন আজকের দিনে কিন্তু বারবার বলেছি, আমরা যত কষ্ট করে পড়াশোনা করেছি এই সমস্ত এই শিল্পকলার ইতিহাস, আজকের দিনে কিন্তু অত কষ্ট করার দরকার নেই, আপনি ঘরের মধ্যে বসে বসেই পড়তে পারবেন। এখন আজকের দিনে তথ্য প্রযুক্তির যুগ হচ্ছে হাতের নাগাল। তথ্য প্রযুক্তি আমাদের কী করছে, পৃথিবীটাকে গ্রাম বানিয়ে ফেলছে, একটা গ্রামের মতো। হ্যাঁ, আজকে থেকে 20 বছর 30 বছর 40 বছর আগে, হ্যাঁ, যাদের আত্মীয় স্বজনরা বিদেশে থাকতো, যোগাযোগ হওয়ার জন্য চিঠির অপেক্ষা আমাদের 1 মাস অপেক্ষা করতে হতো। আর আজকে এখন টিপ দিলেই মোবাইলে কথা বলা যাচ্ছে, বিনা পয়সায়। যাদের ঘরে ইন্টারনেট কানেকশান আছে, ওয়াইফাই, এই আপনি হোয়াটসঅ্যাপ, ইমো, কত কিছু ব্যবহার করে মোবাইল টাকা ছাড়াও কথা বলতে পারতেছে। প্রাচ্য শিল্পকলার মধ্যে ভূগোলের অবস্থা, এই যেই কথাটা এখন বলছি আপনাদেরকে, ভৌগোলিক অবস্থান থেকে পৃথিবীকে দুভাগে ভাগ দাঁড়ালে শিল্পকলা আর কি, শিল্পকলার 2টা ভাগে ভাগ করলে দেখা যায় ওখানে 2 জন বসেন, পিছনে একজন, 3 জন তো হ্যাঁ হয়ে যাবে। তারপর কেউ আসলে সামনে আসবে, তারপরে দরকার হলে আরেকটা চেয়ার আছে এটাও নিবে, তারপরে দরকার হলে এটাও নিবে, অসুবিধা নেই। তো যাই হোক, এই প্রাচ্য এবং পাশ্চাত্য, আমি বললাম না, পৃথিবীর শিল্পকলাকে 2টা ভাগে, প্রাচ্য এবং পাশ্চাত্য, মানে একটা হচ্ছে পশ্চিমা আর একটা হচ্ছে পূর্ব, হ্যাঁ, এরকম না ব্যাপারটা। তো এই পশ্চিমা বিশ্ব বলতে আমরা পাশ্চাত্য বুঝি, যেমন আমরা ইউরোপও বুঝি, আবার আমেরিকাও বুঝি এই পাশ্চাত্য বলতে। আর প্রাচ্য হচ্ছে আমাদের সেই নীল নদের তীর থেকে শুরু করে পুরা দক্ষিণ এবং পূর্ব দিকের অংশটা হচ্ছে প্রাচ্য। এই প্রাচ্যে বলছে শিল্পধারার, এমন বলছে প্রাচ্য বা পূর্বের শিল্পধারাই শিল্পকলা হিসেবে বিবেচিত হয়েছে। মানে ওই সময় প্রাচ্য, ওই সময়ে যে শিল্পকলাটা তৈরি হচ্ছিল সারা পৃথিবীতে, তারা কিন্তু এই প্রাচ্য এবং অজন্তা গুহাচিত্র তো বললাম, এটা দেখে দেবেন। তারপর হচ্ছে ইলোরা, অজন্তা এবং ইলোরা, এই 2টা জায়গায়, আর কিছু না। তাহলে প্রাচ্য বা পূর্বের শিল্পধারায় শিল্পকলা হিসাবে পরিচিত হয়েছে, কারণ একটা ছবি, সেটার যদি আবেগ না থাকে, সেটার মধ্যে যদি মর্মকথা না থাকে, সেটা তো আসলে শিল্প হয় না। একটা জিনিস শিল্প হয় কখন, তার একটা ভাব থাকতে হবে, তার একটা আকুতি থাকতে হবে, তার থেকে একটা অনুভূতি। আপনি একটা কবিতা লিখলেন, কবিতা কেউ কিছুই বুঝতেছে না, আপনিই বুঝতেছেন, তাহলে কি এটা শিল্প হবে? হবে না। এখন অনেক সময় আমার অজ্ঞানতার জন্য আমরা অনেকে কবিতা বুঝি না, সেটা অন্য জিনিস, কিন্তু কিছুটা যারা বুঝে, এই জন্য আমাদেরকে, আবার আমি এখন যদি হঠাৎ করে আপনাকে যদি পাবলো পিকাসোর গুয়ার্নিকের সামনে দাঁড় করিয়ে দিই, আপনি কিছু বুঝবেন না, কারণ এটা এমন একটা ফর্মে আঁকা। কারণ আপনাকে আগে তো মোনালিসা বুঝতে হবে, তারপরে সাধারণ যেই শিল্পীদের আঁকা আমার জয়নুল আবেদিনকে বুঝতে হবে। জয়নুল আবেদিনের ছবিগুলো হচ্ছে সহজ সরল। আমার কামরুল হাসানকে বুঝতে হবে। আমার কামরুল হাসানের ছবি আবার আপনারা দেখতে গেলে বলবে কি এটা কী অ্যাক্সিডেন্ট করি, পেন্সিল টেন্সিল দিয়ে টেনে দিছে, এটা লোকজ ফর্মে, ওনাকে পটুয়া বলতো। আমাদের দেশের যে প্রাচ্যধারার, আমাদের দেশের যে গ্রামের, এগুলো আসবে পরে, যে আমাদের দেশের যে গ্রামের শিল্পীরা যেভাবে ছবিগুলো, যেই ঘরনায় ছবি আঁকতো, ওই ঘরনাকে উনি বিখ্যাত ঘরনা হিসেবে মনে করে ওভাবে উনি ছবি আঁকতেছে। ওদেরকে বলতো পটুয়া। পটুয়া কারা? আপনারা বিভিন্ন মেলায় টেলায় দেখবেন হিন্দুরা অনেক সময় লক্ষ্মীর সরাই কিনে ঘরে লাগিয়ে রাখে। ওই সরাইয়ের মধ্যে একসময় তো প্রতিবাদ বানাতো না, সরাইয়ের মধ্যে ছবি আঁকা বা বিভিন্ন রকম সরাইয়ের মধ্যে বিভিন্ন রকম ছবি আঁকা, এগুলি ঘরে লাগাতো। কারণ তখন ক্যানভাসও ছিল না, বোর্ডও ছিল না, কিছু ছিল না। এইভাবে সেই প্রাচীনকাল থেকে এই সরাইয়ের মধ্যে ছবি আঁকতো, একে লাগিয়ে রাখতো, বা সরাইয়ের ভিতরে ছবি আঁকতো, হ্যাঁ, বা একটা পটারিতে ছবি এঁকে রেখে দিত, বা একটা আলপনা করে রাখতো। এগুলি হচ্ছে যে আমাদের দেশের একটা লোকজ ফর্ম। তাহলে মানব সভ্যতার শেকড় এই প্রাচ্যেই, কিন্তু যেহেতু নগর সভ্যতাটা প্রাচ্যেই গড়ে উঠেছে, তাহলে মানব সভ্যতার মূল শেকড়, তাহলে আমরা কিন্তু ওদেরকে
ওরা হঠাৎ করে ডাইনোসরের হাড় আবিষ্কার হয়েছে, এটা বিশালভাবে প্রচার করে। এটা আমি আপনাদেরকে আগের ক্লাসেও বলেছি, এটা কী জন্য করে? তো সবাই ঐতিহ্যটাকে নিজেদেরকে জাতে তোলার জন্য ঐতিহ্যটাকে প্রচার করতে চায়, আর আমরা ঐতিহ্য নষ্ট করি। এই যে কয়েকদিন থেকে আজকে চিটাগাঙে আমার শৈশব কৈশোর যৌবন ওইখানে কেটেছে। তো আপনার সিআরবি নামক যে জায়গাটা নিয়ে আন্দোলন চলতেছে না চিটাগাঙে, এটা দেখেছেন? ফেসবুকে দেখেন, সেফ সিআরবি দেখেন নাই? অনেকে দেখছেন বোধহয়। যে এটা নিয়ে একটা মুভ, কারণ এটা একটা 7 রাস্তার মোড়। কদমতলী থেকে, স্টেডিয়াম থেকে, আমাদের দিকে রেলওয়ে হাসপাতাল কলোনি থেকে, পলো গ্রাউন্ড থেকে, সিআরবি থেকে 2-3টা নেমে এসে 7 রাস্তার মোড়। 300-400 বছরের পুরানো গাছ আছে ওখানে, এবং ওটার মধ্যে একটা বোম ফেলেছিল পাকিস্তান আমলে, ওই জন্য ওইটাকে বোমের গাঁতটাও বলতো একটা জায়গায়। ওখানে পরবর্তী সময় প্লেন করে এই গত 15-20 বছর থেকে ওখানে পয়লা বৈশাখে আগে শুধু ডিসি হিল পার্কে প্রোগ্রাম হতো, এখন ওখানেও হয়। ডিসি হিল পার্কেও না হয়, আবার ওখানে হয়। আবার চিটাগাং ইউনিভার্সিটি, আমরা যারা অ্যালামনি অ্যাসোসিয়েশনের মধ্যে আছি, তাদেরও একটা বার্ষিক প্রোগ্রাম ওখানে হয়। মানে আর সকালবেলা মানুষ ওখানে ঢাকায় যেরকম রমনা পার্কে বা বিভিন্ন পার্কে বা লেকের ধারে হাঁটে সকালে, ওই জায়গায় কিন্তু অনেক মানে দূর দূরান্ত থেকে এসে ওই জায়গায় হাঁটে, মোটর সাইকেলে চলে এসে গাড়িটা রেখে বাস। এবার ওইখানে সুন্দর জায়গা, এটার মধ্যে বলে কি হাসপাতাল বানাবে, রেলের জায়গা। সরকার এখন আমাদের এখানে তো খাই স্বভাব বেশি, যারা খেতে চায় তারা খেতে গেলে, যাদের ক্ষুধা বেশি, অনেক সময় টেস্ট চিন্তা করে না, বা এটা খাইলে হজম হবে কি হবে না এটা চিন্তা করে না, আবার কার কি ক্ষতি হচ্ছে না হচ্ছে, যেটা ইউরোপে হয় না, যেটা অনেক দেশে হয় না। আমরা প্রকৃতিকে রক্ষা করবো, কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমাদের দেশে। যেমন ওই যে একটা আছে যক্ষা হাসপাতাল, এটা কোথায়? কুমিরা একটা, এখন চিটাগাঙের লোকজন বলছে ওখানে রেলের একটা যক্ষা হাসপাতাল আছে, ওখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে জায়গাগুলি। আপনারা ওখানে হাসপাতাল, আধুনিক হাসপাতাল বানালে ওখানে বানান। কিছু বলবেন? আপনি কিছু বলবেন? আচ্ছা, তো এইভাবে আমাদের যে কথার পিঠে কথা আসবে অনেক কিছু। তো এই পরিবেশকে রক্ষা করার একটা ব্যাপার আছে। এই প্রাচ্য সভ্যতার শেকড়ই হচ্ছে এই প্রাচ্যের পুরো পৃথিবীর, কারণ নগর সভ্যতাগুলি সব প্রাচ্যে গড়ে উঠেছে, সেই নীলনদ থেকে শুরু করে তারপরে চীন সভ্যতা, হুয়াংহো নদীর তীরে চীন সভ্যতা বিখ্যাত সভ্যতা। কারণ সেই কত বছর আগে আমাদের এখানে চীন পর্যটক, কি যেন নাম, ইবনে বৌদ্ধ তো মরক্কো বা তুরস্ক থেকে আসছে, হুয়াংহো না কি একজন আছে না? হ্যাঁ, না চীন সভ্যতা, আমাদের চীন পর্যটক একজন ছিল না যে আমাদের দেশে? হ্যাঁ, আচ্ছা যাক, আপনাদেরকে বলবো, এটা মনে আসবে। ইউএন সাই, হ্যাঁ ঠিক আছে, গুড। যে উনিও ওনার লেখায় এই প্রাচ্য সভ্যতা নিয়ে আমাদের ভারতবর্ষে এসে এই অজন্তা, ইলোরার গুহাচিত্র নিয়ে অনেক কিছু লিখেছেন। শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুর শিল্প খুঁজেছেন নিজস্ব জমিন। এই যে অবনীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই প্রাচ্যে যে আধুনিক শিল্পকলার ধারায় প্রথম কিন্তু ছবি আঁকা, ইউরোপের ধারার সাথে প্রাচ্যের ধারা মিল করে প্রথম ছবি আঁকার স্টাইলটা তৈরি করেছেন অবনীন্দ্রনাথ। উনি বোধহয় সম্ভবত রবীন্দ্রনাথের কাকা ছিল বোধহয় সম্ভবত, যাই হোক আমি এগুলির ইসে যাচ্ছি না। তো এই রবীন্দ্রনাথের কাকাই ছিল, বা ভাতিজা অবনীন্দ্রনাথ ছিল। উনি এইভাবে করে একটা রিয়েলিস্টিক ফর্মে, মানে বাস্তববাদী ফর্মে, যখন ইউরোপে বাস্তববাদী ছবি আঁকতো, এই ফর্মে ওনারা ছবি আঁকা শুরু করেছিল। এইভাবে করে অবনীন্দ্রনাথ ঠাকুর চিত্রায়িত সন্ধান পেলাম। তার মানে তখনকার সময় তো প্রাচ্যের শিল্পীরা কী আঁকবে, কেমনে আঁকবে, খালি ইউরোপিয়ানরা এসে এখানে আর্ট কলেজ গড়ে তুলেছে, কলকাতা বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছে। আমাদের জয়নুল আবেদিন, কামরুল হাসান, এরাও কিন্তু ওই আর্ট কলেজেরই ছাত্র, এটা পরে আসবে কথাটা। তো ওরা কী আঁকবে কিন্তু অবনীন্দ্রনাথই বলছে আমাদের নিজস্ব ধারা আছে, এই ধারায় ছবি আঁকতে হবে। যামিনী রায় পরবর্তী এই যে লোকজ ফর্মের ধারার একজন শিল্পী, যেটা পরবর্তীতে আমাদের দেশের কামরুল হাসান ফলো করেছে, আর অবনীন্দ্রনাথ হচ্ছে রিয়েলিস্টিক ধারার শিল্পী, যেটা পরবর্তীতে আমাদের জয়নুল আবেদিন থেকে বেরোয়। কিন্তু জয়নুল আবেদিনের তার ছবি জয়নুল আবেদিনের মতো। আমাদের দেশের এস.এম. সুলতান বিখ্যাত, তার ছবি দেখে তো ইউরোপিয়ানরা হা হয়ে গেছে। হ্যাঁ, জয়নুল আবেদিন, এস.এম. সুলতান, এগুলি নামগুলি পরে আসবে, আপনাদেরকে বিখ্যাত শিল্পীদের নাম আগে থেকে দিতে হবে। তিনি একজন সৃজনশীল। এবং গান্ধী সম্পর্কে কি বলেছে, গান্ধী কি বলেছে, কলকাতায় আর্ট কলেজে শিক্ষার্থীর ধারা খুঁজে পেয়েছেন এবং ইলোরা শিক্ষার্থীদের পাঠধারায় তিনি চিত্রায়িত যুক্ত করেছেন। তিনি একজন সৃজনশীল। এই যে শিল্পগুরু অবনীন্দ্রনাথ সম্পর্কে গান্ধীর একটা উক্তি আছে, সে কি বলছে যে তিনি একজন সৃজনশীল চিত্রকর, আমার সেই গুণ নেই।
ঈশ্বর আমাকে শিল্পের রস গ্রহণ করার ক্ষমতা, মানে একজন মানুষের দুইটা জিনিস থাকতে পারে গুণ। একটা হচ্ছে যে শিল্পের রস গ্রহণ করা, আর একটা হচ্ছে শিল্প তৈরি করা। দুইটা গুণ না? তো শিল্পীদের কিন্তু এই দুইটা গুণই আছে, শিল্পের রসও তৈরি করতে পারে, আবার শিল্পও তৈরি করতে পারে। তো গান্ধী বলছে আমার দ্বারা তো রস গ্রহণ করা হয়, কিন্তু আমার দ্বারা ওইটা সৃষ্টি করা সম্ভব না। কিন্তু আসলে রাজনীতি যারা করে তারা কিন্তু আরও বড় শিল্পী। কারণ আমরা তো ধরেন এই ক্যানভাসে ইসে বা আমাদের যে প্রকৃতি থেকে নিয়ে যে সমস্ত জিনিসপত্র এই নিয়ে আমরা এটাকে সুন্দরভাবে একজন কবি লেখার চেষ্টা করে, ভাব ফুটে তুলে সমাজকে সচেতন করে, এই ধরনের ব্যাপার স্যাপারগুলি থাকে। কিন্তু শিল্পীর কিন্তু এই জিনিসটা থাকে। কিন্তু রাজনীতিবিদের এই ব্যাপারটা, রাজনীতিবিদরা আরও বড় শিল্পী আজকের দিনে না, খাইকেই জন্য এরকম রাজনীতিবিদ হয়ে যাচ্ছে। কিন্তু আসলে তো রাজনীতি মানে তো বিরাট ব্যাপার। রাজনীতি হচ্ছে সবচেয়ে উন্নত শিল্পকর্ম, যে আপনি একটা সমাজকে কিভাবে বিনির্মাণ করবেন তার স্বপ্ন দেখেন, তার জন্য আপনি ক্ষমতায় যেতে চান। রাজনীতি মানে এই না যে আমি ভোগ করার জন্য ক্ষমতায় যেতে চাইব, তাই না ব্যাপারটা? আমার ধারণা বা আমরা যে বিভিন্ন সময় পড়েছি, তো এই জন্য বলছি রাজনীতিবিদরা আরও বড় শিল্পী, কারণ তারা সমাজ বিনির্মাণ করে এবং সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখে। শোষণহীন সমাজ, হ্যাঁ, একসময় তো শোষণহীনই ছিল সব কিছু। মানুষ তো আসলে সভ্যতার ইতিহাসে দেখা যায় যে মানুষ নিজেরা যতটুকু পর্যন্ত দরকার ছিল, মানুষের পেটে ক্ষুধা কিছু নাই, শিকার করতে বেরোয়েছে, শিকার করে নিয়ে আসছে, খাওয়া দাওয়া করে বাগবাটোয়ারা করে খেয়েছে। এরপরের দিন যদি শিকার পায় খেয়েছে, না পালে এই যে একটা আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা। আর এখন যদি হয় সেটা হবে আধুনিক সাম্যবাদী সমাজ ব্যবস্থা। এই জন্য সারপ্লাস প্রোডাকশন। আমরা বাতাস নিয়ে কেউ কারাকারি করি? একটা মুক্ত মাঠে বাতাস নিয়ে কেউ কারাকারি করব? কেন করব না? কারণ এখানে সারপ্লাস প্রোডাকশন অনেক আছে। এই জন্য প্রোডাকশনটা যখন সারপ্লাস হবে, তখন মানুষ আর খাদ্য নিয়ে, বস্ত্র নিয়ে ঘর বাসে। কিন্তু ব্যবসায়ীরা কি করে, যেহেতু এই সারপ্লাস প্রোডাকশন হলে তাদের আর থাকবে না, নোয়াখালী আবার সাথে বেল থাকবে না, যে তাদের আর কোনো থাকবে না। এই জন্য তারা এগুলিকে কি করে, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় দাম বাড়ানোর জন্য বড় বড় চালের জাহাজ, চিনির জাহাজ ডুবিয়ে দিয়েছে। কারণ ও দেখেছে আমার এখন এই জাহাজ এসে যদি ভিড়ে বন্দরে, আমার চালের দামের যেই বাজারে যেই চাল আছে সেটাতে যদি আমার 10 টাকা করে লস হয়, কেজিতে যদি 5 টাকা করে লস হয়, আমি যদি একটা ডুবিয়ে দিই, দামটা যদি আমার বেশি থাকে, আমার আরও 10 টাকা করে লাভ হবে। তাহলে ডুবিয়ে দিলে তার আরও লাভ বেশি, ও ডুবিয়ে দেয়, ও মানসিকতা চিন্তা করে, ওর কাছে ব্যবসাটাই প্রধান। এই অর্থনীতিগুলো অনেক জটিল ব্যাপার স্যাপার আছে। কথার আসলে চারুকলা এমন একটা সাবজেক্ট যেটা নিয়ে কথা বলতে, এগুলি বললেই তো আপনি মানুষ সম্পর্কে জানতে পারবেন। কারণ একজন শিল্পী তো এই সমস্ত ধারণা নিয়েই ছবি আঁকে। একজন শিল্পী তো এই সমস্ত ধারণা থেকে তার এই নিজের যে অভিব্যক্তিটা প্রকাশ করার চিন্তা করে চিত্রকলায়, সাহিত্যে, নৃত্যে, সব জায়গাতে, তাই না? নাহলে আর কিছু শিল্প শুধু শিল্পের জন্য শিল্প হইলে হয় না। শিল্প হচ্ছে মানুষের জন্য। মানুষের অভিব্যক্তি প্রকাশ না করলে, হ্যাঁ, একটা ধারা আছে, তারা সেটা হচ্ছে একাডেমিক ধারা। কে কত সুন্দর সেতার বাজায়, কে কত সুন্দর একাডেমিক নৃত্য প্রদর্শন করতে পারে, কে কত সুন্দর ছবি আঁকতে পারে, সেগুলি একটা জিনিস। কিন্তু ওইটা এই ধারাটা দিয়ে আপনি কি উপস্থাপন করতে চান সেটা আলাদা জিনিস। সেটা না হলে সে শিল্পী হবে না। আমি টেকনিক্যালি আমি বিএডে ফার্স্ট ক্লাস পাইলাম ধরেন, কিন্তু আমি একটা ক্লাস নিতে গেলে স্টুডেন্টদের সাথে এমনভাবে কথাবার্তা বলতেছি যে এই করতেছি, আমি ক্লাসও নিতে পারতেছি না ঠিকমতো, পার্টিকে তৈরি করে আনি না, আমার কোনো, তাহলে ওই বিএড ক্লাসের আমার কোনো ওইটার কোনো দাম আছে, ওইটার কোনো দাম, ঠিক আছে? আপনাদেরও ওরকমভাবে নিতে হবে যে একটা ওয়াইডলি একটা বছর একটু কষ্ট করে প্র্যাকটিস তো করে, প্রতিদিন বলছি না আপনাদেরকে, অনলাইনে বলছি না, যে প্রতিদিন কিছু না কিছু আঁকার চেষ্টা করেন। আর আমি ওনার সাথে আলাপ করেছি যে আসলে আমরা একটা ইভেন্ট করবো, যেটা আমি বোধহয় একবার ঘোষণাও দিয়েছি, যে এখন আপনারা দিয়েন না গ্রুপে, কারণ এগুলি হারিয়ে যাবে। গ্রুপে দিলে, মেসেঞ্জারে দিলে পরে আবার ওগুলি খুঁজে খুঁজে বের করার সমস্যা। এই জন্য আমরা প্রতি মাসের নাম দিয়ে একটা ইভেন্ট করে দিব ওই গ্রুপের মধ্যে, যেটা আছে ফাইন আর্টস গ্রুপ যেটা আছে, একটা ইভেন্ট করে দেবো। ওই ইভেন্টের মধ্যে আপনারা প্রতি মাসের শেষ সপ্তাহে আপনারা ছবিগুলি দিবেন, কে কী অনুশীলন করেছেন, আর আপনারা খাতা বানিয়ে ফেলবেন। এটা পরবর্তীতে ব্যবহারিক ক্লাসে আপনাদের কী করব, আমি একটুখানি গ্যাপ দিয়ে আরেকটা ক্লাস নিব, তো শিল্প মাধ্যমে শিল্প একসাথেই, যেটা ওনার সাথে কথা হয়েছে, যেটা গ্যাপে, কারণ 2 দিন আসার চাইতে একদিনই আমরা 2টা ক্লাস নিয়ে ফেলবো, তাহলে আপনাদের 2 দিন আসতে হবে। সেটা ওনার সাথে আমার কথা হয়েছে। আশা করি আপনাদের এই ব্যাপারে কোনো আপত্তি থাকবে না। সেটাই বাংলাদেশের আধুনিক শিল্পকলার আঙ্গিনায় প্রাতিষ্ঠানিকভাবে
প্রাচ্য শিল্পকলা বিভাগের সূচনা হয় 1955 সালে ঢাকায় তৎকালীন আর্ট ইনস্টিটিউটে। 1955 সালে যখন ঢাকার আর্ট ইনস্টিটিউটটা তৈরি, পরবর্তী সময় চারুকলা কলেজ, এখন ইদানিং যেটা পরবর্তী সময়ে যে একটা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে বিবেচিত হয়, এটা কিন্তু আর্ট কলেজের মানে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে নেওয়া হয়েছে। কোনটাকে? ও পয়লা বৈশাখে যে একটা ওরা বের করে, কার্নিভাল বের করে, একটা একটা শোভাযাত্রা বের করে না, বিভিন্ন রকম পটারি, গ্রামীণ বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে, হ্যাঁ, একটা কার্নিভাল বের করে। বিদেশে তো বছরে বছরে কার্নিভাল অনেক বিখ্যাত। এতে করে আমাদের নিজস্ব ইগুলি তৈরি হয়, নিজস্বতা তৈরি হয়। তৎকালীন আর্ট ইনস্টিটিউটের শিক্ষকের দায়িত্ব ভার নেন ইটালিতে ফ্রেস্কো এবং মুরাল পেন্টিংয়ের উচ্চতর ডিগ্রি, ওই প্রাচ্যধারার ছিল আর কি আমিনুল ইসলাম। পেনে যুক্ত হন আমিনুল ইসলাম, উনি আবার ইটালি থেকে পড়াশোনা করেছে, এই জন্য ওনার মধ্যে একটা প্রাচ্যধারা ছিল। পরে যুক্ত হন হাশেম খান এবং আরও পরে আব্দুল সাদার প্রমোচিত করে। এবং তার আগে ছিল 51 সালে কামরুলের আঁকা ঘরের, এগুলি কিন্তু অনেক বিখ্যাত। যেমন বলেছি আমরা, দুর্ভিক্ষের চিত্রমালায়, সাবলীল রেখায় জয়নুলের অঙ্কনকে দেশে বিদেশে কলা আলোচকরা একটা প্রাচ্য রীতির সঙ্গে পাশ্চাত্য রীতির সমন্বয়, যেটা বলছি না, প্রাচ্য এবং পাশ্চাত্যের সমন্বয়। জয়নুল আবেদিনের কী ছবিগুলি বিখ্যাত? দুর্ভিক্ষের ড্রয়িংগুলি দেখেছেন আপনারা? দুর্ভিক্ষের সময় 1952 সালের দিকে বোধহয় দুর্ভিক্ষ হয়েছিল তখন উনি যখন আর্ট কলেজের ছাত্র ছিল, তখন ওই রাস্তায় ঘুরে ঘুরে যে শহর থেকে শহরে খাদ্যের জন্য গ্রাম থেকে আসা, এগুলি কিন্তু সব উনি বাসায় স্কেচ খাতায় স্কেচ করেছে আর বাসায় এসে বসে বসে ড্রয়িং করেছে। এটা বিখ্যাত এক, তখনকার সময় চলচ্চিত্রও ছিল না, ফটোগ্রাফি অত উন্নত ছিল না। এটা একটা বিরাট ডকুমেন্ট যে একটা মানুষ কুকুরের সাথে খাওয়া ভাগ করে খাচ্ছে। এখন তো আমরা এগুলি দেখলে আমাদের চেতনায় আসে না, এটা স্বাভাবিক, তাই না? যে আমি 10 টাকায় এই দিয়ে একটা সিগারেট খেতে পছন্দ করি, কিন্তু এই 10 টাকা দিয়ে একটা বাচ্চার কিন্তু ক্ষুধা নিবারণ হয়। তাকে কিন্তু আমরা ইচ্ছা করলে একটা একটা কলা কিনে নিতে পারি দোকান থেকে। এই জিনিসগুলো আমাদের মাথায় থাকলে দেখবেন যে সমাজে অনেক ধরনের হচ্ছে। কিন্তু আমি ওইটা না করে দেখা যাচ্ছে ওইটা দিয়ে আমরা পুরাই ফেলতেছি ওইটা, তাই না? আর আপনাদের বয়সী যারা, তারা তো একটু বেশি এই সমস্ত ব্যাপারে এক্সপার্ট। আমরাও একসময় এগুলি করতাম, কিন্তু এখন এগুলি দেখলাম যে না, শরীরের জন্য ক্ষতি ছাড়া লাভ নাই, এছাড়া কিছু না। তো যাই হোক, 55, তারপর হচ্ছে যে উনি দায়িত্ব নেয়, এরপরে আছে গেল। তারপর আসেন বাংলাদেশের সংস্কৃতি বলতে আমরা দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের গণমানুষের সাহিত্য, সঙ্গীত এবং ভোজন। সংস্কৃতিটা কি? সংস্কৃতি হচ্ছে একটা জনগোষ্ঠীর, সে কীভাবে চলাফেরা করে, তার খাদ্য কী, তার পোশাক কী, তার বেশভূষা কী, সেটা হচ্ছে তার সংস্কৃতি। বুঝতে পারছেন? সাহিত্য, সঙ্গীত, যেমন এর মধ্যে এই সংস্কৃতির মধ্যে কি কি আছে, এগুলি গেল আমাদের বাংলাদেশের স্বকীয় বৈশিষ্ট্য। আমাদের সংস্কৃতির কিন্তু একটা স্বকীয় বৈশিষ্ট্য আছে। কি বলেন আমাকে বলেন। অবশ্যই আছে। এই আপনাদেরকে একটা পিডিএফ দিয়েছি না, শিল্পকলার ইতিহাস। আপনি শিল্পকলার ইতিহাস ইচ্ছা করলে গুগলে সার্চ দিয়ে বইও ডাউনলোড করে নিতে পারেন। এটা বই তো আছেই, বই আপনাকে মেলা থেকে কিনতে হবে, অথবা মাইজদি শহরে গেলে যে আমাদের দেশের এখনকার দিনে তো এটা বিরাট সমস্যা, চিটাং যেতে হবে আপনি। আমাদের দেশে বিরাট সমস্যা কি, বেশিরভাগ লাইব্রেরি বলি, আগে তো বই বিক্রি করার জন্য লাইব্রেরি ছিল, কিন্তু যখনই শিক্ষাটা বাণিজ্যিকীকরণ হলো, এখন ওই লাইব্রেরিতে, তথাকথিত লাইব্রেরিতে আর নোট বই ছাড়া অন্য বই সহজে খুঁজে পাওয়া যায় না, নাকি? হ্যাঁ, ঠিক না? মানে আমাদের পড়াশোনার নোট বই ছাড়া অন্য বই, কারণ ওটাতেই ব্যবসা তার, ওগুলি কেউ কিনে না। তো আমাদের মাইজ দিতে 2-1টা আছে, আমরা গিয়ে ধমকাই কিছু বইটই আনে রাখি ওদের কাছে। এগুলি ওই বিভিন্ন আমাদের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়, তখন আমরা যদি ওই সংস্কৃতিটা আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে, আমি আগে দেখতাম জেলা স্কুলে পর্যন্ত দেখা যাচ্ছে প্লেট দিচ্ছে, এই দিচ্ছে, সে দিচ্ছে, আমরা মাথায় খটকা লাগলাম। কেন একটা বই দিলে কি হয়? একদম নিজের পক্ষে যদি সে আর্ট কম্পিটিশনে ফার্স্ট হয়, সেখানে তাকে একটা রঙের বাক্স দেন না, যদি মনে করেন যে তার কাজে লাগবে। আর নাইলে তাকে একটা বই দেন এই সম্পর্কিত। অবশ্যই ক্রোকারিজ দেওয়া ঠিক না। ক্রোকারিজ মানায়টা শুধু স্পোর্টসে, ক্রীড়া প্রতিযোগিতা, আর কোথাও পুরস্কার হিসেবে ক্রোকারিজ মানায় না। তো এই জন্য আপনি যেটা বলতেছেন, এগুলো নিয়ে টেনশন করে বললাম না, আজকের দিনে যদি আপনার টেনশন হয়, আপনার পথের অভাব নেই, আপনি কোনো কিছু জানার জন্য রাস্তার অভাব নেই। বুঝতে পারছেন?
সুতরাং এগুলি নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, আপনি জানতে চাইলে এগুলি পারবেন। আর এগুলি কঠিন কোনো ব্যাপার না, এগুলি কঠিন কোনো, আপনাদেরকে পিডিএফ অলরেডি দিয়েছি আমি, ওই একটা শিল্পকলার ইতিহাসকে একটা পিডিএফ আমি দিয়েছিলাম গ্রুপে। পিডিএফ দেখলে আপনারা ধরেন ডাউনলোড করে নেওয়ার দরকার নেই, অনেক পৃষ্ঠার তো খরচ। বই টুই পারলে বোরহানুদ্দিন খান জাহাঙ্গীরের একটা বই আছে শিল্পকলার ইতিহাস, উনি নাম করা, আমাদের বাংলাদেশের নাম করা শিল্প সমালোচক। শিল্পকলার ইতিহাস বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর, ওনার নামটা লিখে রাখেন। এটা আপনারা ঢাকায় বা চিটাগাঁয়ে গেলে চিটাগাঁয়ে কেউ যান? চিটাগাঁয়ে গিয়েছেন? হাত উঠান কে কে গিয়েছেন? হ্যাঁ, সবাই। চিটাগাঁয়ে গেলে সেরাগি পাহাড়ের মোড় চিনেন? প্রেস ক্লাব চিনেন? ডক্টর খাস্তগির স্কুল চিনেন? এগুলি সব সেরাগি পাহাড়ের মোড়ের থেকে একটু পশ্চিম দিকে গেলে ডক্টর খাস্তগির স্কুলের অপোজিটে হচ্ছে প্রেস ক্লাব। প্রেস ক্লাবের ওখানে নিচে আছে একটা বিশাল বইয়ের দোকান, নাম হচ্ছে বাতিঘর। এটার শাখা ঢাকায়ও আছে। হ্যাঁ, এই বাতিঘরে ঢুকলে আপনি দেখবেন যে আসলেই বাতিঘরে ঢুকছেন। নামটাও সুন্দর দিয়েছে যে জ্ঞানের বাতিঘর। আমি এটা ওদের বিজ্ঞাপন করছি না, আমাদের দুইজন বন্ধুদের ওইখানে চেয়ার টিয়ার আছে, যাই ওদের যাবেন, মানে ওখানে পাওয়া যায়, আপনি এটা কোনো সমস্যা না। সোজা বই কিনবেন, আপনাকে ভলিউম এগুলি সম্পর্কে ধারণা থাকবে কেন? আপনি বাচ্চাদেরকে যখন শিল্পকলার ইতিহাস পড়াইতে যাবেন তখন এইগুলি, বিশেষ করে যখন ড্রয়িং করে তখন এগুলি আসবে। আর আপনারা এই করেন না, এত কিছু দরকার নেই। আপনারা সবার আগে ক্লাস 6, 7, 8, 9, 10, 9, 10 তো একসাথে, আর 6, 7, 8 এগুলি বাংলা ওই চারুকারু বইটা জোগাড় করে ফেলেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা আগে ওইটা পড়েন। ওইটা হচ্ছে যে বাচ্চাদেরকে যা পড়াবেন সেটাই। এরপর আপনাকে আটটুখানি ওয়াইড নলেজের জন্য 6-এরটা দেখেন আগে। হ্যাঁ, আটটু ওয়াইড নলেজের জন্য যদি মনে করেন যে আমি এই সম্পর্কে একটু বেশি জানতে চাই, আপনি পড়েন না, অসুবিধা কী আছে? এবং আপনাদের এই 5, 6, 7, 8, 5 না 6, 7, 8 আর হচ্ছে 9, 10-এর জন্য একটা বই, এই চারুকারু বই, বোর্ডের বই, এনসিটিভির বই, এটা আপনারা ম্যানেজ করেন। হ্যাঁ হ্যাঁ, 9, 10 যারা অপশনাল হিসেবে নিতে চায় নিতে পারবে। এটার জন্য এটা নিয়ে একটা ঘটনা আছে, সেটা পরে বলবো, ইনফরমালি বলবো, এভাবে ফরমালি বলা ঠিক না, ইনফরমালি বলবো পরে, এটা আমাকে মনে করে দিয়ে। যাই হোক, আমরা বাংলাদেশের সংস্কৃতি নিয়ে কথা হচ্ছিল, এর মধ্যেই 40-45 মিনিট পার হয়ে গেছে। এটা আর বেশিক্ষণ দীর্ঘায়িত করবো না। পরবর্তী ক্লাসে আমরা একটু 10-15 মিনিট ব্রেক দিয়ে আমরা আরেকটা ক্লাসে যাব, সেটা হবে আমাদের শিল্প মাধ্যম এবং শিল্প প্রকৃতি। গতবার আমরা কি নিয়ে ক্লাস নিয়েছিলাম? শিল্প মাধ্যমের ওয়াটার কালার, মনে আছে? ওয়াটার কালার, ওয়েল পেন্টিং আর ওয়াটার কালার করতে আপনি দেখেন নাই? গত ক্লাসগুলি দেখেন নাই? তাহলে তেল চিত্র এবং জল রং করতে কি কি লাগে এটা নিয়ে আজকে ধরেন আমরা পেন্সিল স্কেচ বা কিছু পরিচিতি দিলাম একটা, কারণ এটা কিন্তু স্ক্রিনলেস তৈরি করার জন্য আপনাকে দোনোটাতে এক্সপার্ট হতে হবে। একটা তো আপনার সোজা শিল্পকলার ইতিহাস, আপনাদের যারা ডিগ্রি পাস করে ফেলছে তাদের জন্য কোনো ফ্যাক্টর না, এটা আপনারা পড়লেই পারবেন। কিন্তু ওই যে আপনার যে প্র্যাকটিক্যাল যে ধারণা এবং স্কিলনেস তৈরি করার ব্যাপারটা, এটা কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না, কারণ বাচ্চারা হাসবে। তো আপনি একটা আম আঁকতে গেলেন, আমটা হয়ে গেল পেঁপের মতো, বাচ্চারা হাসবে না? হাসবে কি না? এইটা এই 1 বছরে কাটাই ওঠা কোনো ব্যাপার না, এটা 1 বছরে কাটিয়ে উঠতে হবে। আপনাকে বললাম মূলা আঁকতে, আপনি এঁকে দিলেন শালগম, দেখেন একই রকম উপরের দিকে, পাতাও একই রকম, কিন্তু শালগম, মূলা আর এটা কি গাজর, নিচের দিকে ডিফারেন্সের কারণে আর কালারের কারণে দুইটা ডিফারেন্স হয়ে গেছে, তাই না? এগুলি বুঝতে হবে, এগুলি আমাদের আর এই চোখ কান খোলা রাখতে হবে, দেখতে হবে, এগুলো দেখতে হবে। হ্যাঁ, আপনাকে পাখি আঁকতে বললে মাত্র আপনি এরকম একটা ছিদ্র দিয়ে এরকম করে দিয়ে এইভাবে করে দিয়ে এরকম করে পাখা দিয়ে এভাবে আঁকে দিলেন, এটা কী পাখি হলো নাকি? আপনি যখন টিচার হবেন তখন পাখি আঁকতে গেলে অবশ্যই সেই পাখি হবে যেটা আপনি আঁকতে চান। আপনি কাক আঁকতে চাইলে কাক হইতে হবে, টিয়া পাখি আঁকতে চাইলে টিয়া পাখি হইতে হবে, ময়না আঁকতে চাইলে ময়না হইতে হবে, তাই না? বেশি দূর যাওয়ার দরকার নেই, একটু চর্চা করলে হবে। আর বাচ্চারাও ভালো আঁকে, বাচ্চাদের তো এত কঠিন কিছু নাই। আমরা তো এগুলি ধরেন আর্ট কলেজে চর্চা করেছি, ইউনিভার্সিটিতে চর্চা করেছি, আমাদের সাবজেক্টে ছিল এটা। আপনাদের তো ওই পর্যায়ে যেতে হবে না। আমাকে চারুকলা টিচার হিসেবে জয়নুল আবেদিনের ছোটো ভাই ছিল ওইটার বোর্ডে, বলছে আপনারা চারুকলা আপনি কীভাবে কী করবেন, ক্লাস কীভাবে নেবেন? তাই বললাম স্যার আমি তো আর ওদেরকে আর্টিস্ট বানানোর চেষ্টা করব না, জাস্ট
চারুকলার সাথে পরিচয় করিয়ে দাও, আর একটু স্ক্রিনলেস, বাচ্চারা তো এমনি ছবি আঁকে, ওরা একজন একজনের সাথে মুখ চাওয়াচাই করলো। মানে এই উত্তর আর কেউ দেয় নাই আর কি। ওরা একে অপর, যারা ভাই বোনে 4-5 জন ছিল, একে অপরের সাথে দেখতেছে। আমি স্যার আমরা ওদের সাথে ওদেরকে ওদের বাচ্চাদেরকে আর্টিস্ট বানানোর চেষ্টা করাটা ভুল হবে। আমরা স্যার ওদেরকে যা একটু স্কিললেস তৈরি করে দিব, রাস্তাটা দেখিয়ে দিব, আর বাচ্চারা তো এমনি স্যার ভালো ছবি আঁকে, হয়তো অনেক সময় আমার থেকেও ভালো আঁকে, একে অপরের দিকে ছবি। তো বাচ্চাদের ছবির ভিতরে কিন্তু দারুণ এক শিল্প আছে, অনেক বাচ্চারা দারুণ দারুণ ছবি আঁকে, তাই না? চাইল্ডিশ ব্যাপারটা। আমাদের দেশের সাহিত্যের মধ্যে সবচাইতে পুরাতন উদাহরণটা কি বাংলা সাহিত্যের মধ্যে? চর্যাপদ, নাম শুনছেন না? অনেকেই জানেন। বাংলা ভাষায় সাহিত্যের মধ্যে সবচেয়ে পুরাতন, এগুলি আমাদের জেনে রাখতে। এরপরে মধ্যযুগে বাংলা ভাষায় লোককাব্য, লোকগীতি, পালাগান, এগুলি তো চলছেই, বুঝতে পারছেন? এগুলি কিন্তু চলছেই। এরপরে আসেন সঙ্গীত, বাণী প্রধান। এখানে যন্ত্রসঙ্গীতের ভূমিকা সামান্য, কারণ বাংলাদেশের সঙ্গীত এবং আমাদের এই সঙ্গীতটা কিন্তু বাণী প্রধান। এখানে শুধুমাত্রই না, এটাতে শুধুমাত্র এই মানে এই সুর এবং ইসের উপর নির্ভর করে, এটা বাণী প্রধান। বাণী প্রধান মানে এটা একটা কথার একটা মূল্যায়ন আছে, তাই না ব্যাপারটা? তো এই জন্য এই সঙ্গীতটার ব্যাপারেও একটুখানি খেয়াল রাখতে হবে, যে সঙ্গীতের দিকে বাণীর ব্যাপারটাই প্রধান। যাই হোক, তো বাংলাদেশের সঙ্গীত বাণী প্রধান এভাবে গেল। তারপর গান, জারি গান, সারি গান, ভাওয়াইয়া, ভাটিয়ালি, এগুলি তো দারুণ। হ্যাঁ, ভাওয়াইয়া গান গাইতে গেলে গলা ভেঙে ফেলে। আজকের দিনে ইউরোপিয়ান সঙ্গীতে ক্র্যাক বলে, যে গলাকে ক্র্যাক করলে ভাল লাগে, করতে গিয়ে গলাটা ভাঙিয়ে দেয় একটুখানি ইচ্ছা করে। আর আমাদের দেশে এটা 1000 বছর আগে হয়ে আসছে। যখন আচ্ছা ঠিক আছে, একটু ক্লাসটা শেষ করি। আমাদের দেশের এই আমি এটা আর 5 মিনিট নিব, বুঝছেন? তারপরে 10 মিনিট গ্যাপ হবে। এটা বন্ধ 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 করবেন নাকি? আচ্ছা যাক, এটা বেশি হলে তো আবার ইয়ে যাবে। আর এর বাইরে একটু ঘুরিয়ে দিয়ে ওনারা যে শুনছে এটাও নেওয়া যায় না, এটা একটু ঘুরিয়ে দেওয়া যায় না এখন? হ্যাঁ, আমার ছবিটা নাই আসতো অসুবিধা কি? বোর্ডেও তার এমন কিছু লিখছি না এখন, আমি এমনি বলছি। তো যাই, আচ্ছা আমি যাই হোক, আমাদের দেশের এই সঙ্গীত এবং সাহিত্য হচ্ছে বাণী প্রধান। কারণ এই যে এই বাণীর মধ্যে অনেক কিছু আছে। ভাওয়াইয়া গানের কথা বললাম না, অন্য কিছু বলি নেই। ভাওয়াইয়া গানটা কি? একজন গাড়িয়াল গরুর গাড়ি চালায়, সে যাচ্ছে ওই গরু গাড়ি চালাতে চালাতে, সে যখন গরু গাড়ি চালানো অবস্থা যখন গান গাচ্ছে, এই গানটা গরুটার গায়ে এই চাকাটা যখন খাদের মধ্যে পড়লো, গলাটা একটু ভেঙে গেল না? হ্যাঁ, ওই জিনিসগুলি কিন্তু, যেমন ও কি গাড়িয়াল ভাই, এটা বলতে গিয়ে ভাইটা এসে একটু ভেঙে গেল। কত রব আমি পন্থের পানে চাইয়া, কত সুন্দর। মানে একজন আকুতি, যে তার সংসারের কাজকর্ম ফেলে সংসারের অর্থনৈতিক কাজের জন্য সে সব কিছু ছেড়ে দিয়ে একজন গারওয়ান, সে যাচ্ছে 50-60 মাইল দূরে গরু গাড়িতে মাল নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা আবার তাদেরকে আসবে, এই জন্য তার না পাওয়ার বেদনা থেকে এই গানগুলি তৈরি হয়েছে। গ্রামাঞ্চলের লোকসঙ্গীতের সাথে বাদ্যযন্ত্র হিসেবে একতারা দোতারা এগুলো আছে। এরপর আসেন নৃত্য। আমাদের এখানে মূলত আসছে যে যাত্রাপালা টালাতে মোটামুটি নাচ হতো এবং পুতুল নাচ টাচ হতো, এগুলি নৃত্যটা। আমাদের দেশে কিন্তু রন্ধন, পোশাক, সামাজিক ক্রিয়া অনুষ্ঠান, এগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের মতো কাবাডি খেলাটা আমাদের এখানকার, আমরা এখনও হয়তো অলিম্পিকে এটার জন্য পদক পাই না বা পাই না, সেটা আমাদের হেলথের কারণে পাই না। আমাদের কিন্তু কাবাডি খেলাটা মূলত আমাদের এইখানকার। তারপরে লোকচিত্র, এই লোকচিত্রটাকে এটা একটা ইম্পর্টেন্ট। আপনারা যেহেতু চিত্রকলার, এই লোকচিত্রটা ইম্পর্টেন্ট। এটা কেন? কারণ সেই প্রাচীনকাল থেকে এখানকার মানুষরা, এটা একটু আমি লেকচার পদ্ধতিতে দিচ্ছি, তো এই জন্য লেখাটা একটু কম, আর আমি স্লাইডগুলি আপনাদেরকে আমি দিয়ে দিব, ওটা আপনারা দেখে নেবেন, অসুবিধা নেই। এই লোকচিত্রের মধ্যে আপনারা দেখেন যে পটারি, আমাদের দেশের বিখ্যাত লোকচিত্রের মধ্যে একটা আছে পটারিতে আঁকা, ও বললাম না লক্ষ্মীশ্বরে। আরেকটা হচ্ছে যে কি, গাজীর পট। গাজীর পটের নাম শুনছেন কেউ? সুন্দরবন এলাকার লোকজন যারা ওই বাঘটাক শিকার করত, তাদের কাহিনী কিভাবে গিয়ে বাস শিখে, তাদের কাহিনী নিয়ে এইভাবে পর্দার মধ্যে লাগিয়ে এই বিভিন্ন ছবি আঁকা থাকে। তখন তো টেলিভিশন, নাটক এগুলি ছিল না, এই ছবি একটার মধ্যে কাঠি দিয়ে দেখাইতো আর গান গিয়ে ওইটা কাহিনীটা বলতো। এইগুলো হচ্ছে গাজীর পট, বুঝতে পারছেন? এখনও গাজীর পট অনেক জায়গায় আছে।
তারপর হচ্ছে যে আপনার লোকচিত্রের মধ্যে গাজীর পট, তারপর হচ্ছে যে এগুলি বিভিন্ন কিছু এঁকে তারা এই ছবিগুলো, মৃৎশিল্প আমাদের দেশের একটা বিখ্যাত শিল্প, মানে মাটির জিনিসপত্র তৈরি করে, মাটি দিয়ে তৈরি করে সেটা পুড়িয়ে ফেলা, পুড়িয়ে এটার মধ্যে বিভিন্ন রকম অলঙ্করণ করা, অলঙ্করণ ছাড়াও বিভিন্ন রকম আঁচড় দিয়েও কিন্তু ডিজাইন করতো। তারপরে আপনি একটা মেলাতে বা একটা এই বাজারে একটা কলসি কিনতে যান, দেখবেন যে আপনি প্লেন যে কলসিটা সেটার চাইতে যেটার মধ্যে একটা আঁচড় দিয়ে ডিজাইন করে এটা আপনি পছন্দ করবেন, তাই না? এগুলো কিন্তু যোগ হচ্ছে, শিল্প যোগ হলে একটার দিকে একটার মান বাড়ে, সৌন্দর্য বাড়ে। আজকের দিনে আমাদের দেশের বিখ্যাত যে ফার্নিচার কোম্পানি অটোবি, নাম শুনছেন? হ্যাঁ, এই অটোবির প্রতিষ্ঠাতা কে জানেন? অটোবির দেবদাস চক্রবর্তী, মারা গেছে উনি কিন্তু আমাদের দেশের ফার্নিচার শিল্পী। এখন তো সবাই ফার্নিচার শিল্প অনেক হয়ে গেছে। আমাদের যে রিগেল আছে, তারপর আমাদের নোয়াখালীর কি যেন নাম ওইটার, হ্যাঁ হাতিল, এরকম অনেক ধরনের শিল্প ফার্নিচার, কিন্তু মূল প্রথম কিন্তু অটোবি কিন্তু ইটা করেছে, এবং বিভিন্ন রকম শিল্প। এখন তো অনেক ধরনের পাওয়া যায়, মানে ফার্নিচার শিল্প একটা বিরাট ব্যাপার। তাহলে শিল্পকলা শুধুমাত্র শিক্ষার জন্য না, বাচ্চাদেরকে যেটা আমাদের ভূমিকায় আপনাদেরকে দিয়েছিলাম, একটা ভূমিকা দিয়েছিলাম না অনলাইনে, দেখবেন মানে একটা জীবনযাত্রার মানকে কিভাবে সুন্দর করা যায়, শিল্পসম্মত করা যায়, তার একটা বিরাট ভূমিকা রাখে। এই জন্যই সরকার এই শিল্পকলাটাকে ছোটোবেলা থেকেই তাত্ত্বিক এবং ব্যবহারিক এই দুইটা নিয়ে কাজ করে, এই দুইটাই যাতে বাচ্চাদের মধ্যে ডেভেলপড হয়, এই জন্য এইভাবে কাজ করে যাচ্ছে। তো ধন্যবাদ। আমরা শিল্পকলার ইতিহাস নিয়ে বললাম, প্রাচ্য শিল্পকলার ইতিহাস, আমাদের বাংলাদেশ শিল্পকলার ইতিহাস নিয়ে পরবর্তী সময় আমাদের ম্যান টু ম্যান, যেমন রশিদ চৌধুরী, কামরুল হাসান, তারপর কাইম চৌধুরী, এরা কেমন ছবি আঁকতো, এগুলি নিয়ে আমরা আরেকটা ক্লাস করব। আর পরবর্তী এই ক্লাস আমাদের আরেকটা এই আর্ট ম্যাটেরিয়াল যেটা আছে ইংরেজিতে শিল্প মাধ্যম উপকরণ, এই নিয়ে আমরা একটু ব্যবহারিক এবং শিল্প মাধ্যম উপকরণ তাত্ত্বিক এবং ব্যবহারিক দুটোটার দিকে আছে, কিন্তু এটা আমাদের কন্টিনিউ করতে হবে। এবং এই জিনিসটা দেখার একটা বিরাট ব্যাপার আছে। আপনারা দেখবেন এটা প্রথম বাংলায় যেটা লেখা প্রথম সেমিস্টার ব্যবহারিক এত নম্বর, তারপর হচ্ছে যে তত্ত্বীয় এত নম্বর, মৌখিক 50 নম্বর, এই যেখানে ক্লাস ঘন্টা ভাগ করা আছে, আমরা এটার উপর ভিত্তি করে একটা শিডিউল তৈরি করে ফেলার চেষ্টা করব। আপনারা একটু প্রিপারেশান নিয়ে আসলে আরও ভালো হবে সামনের থেকে। এরকম কাল আর কয়দিন কাটবে, ঈদের পরে হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ লকডাউন থাকবে, তারপরে আস্তে আস্তে করে সব ইজি হয়ে যাবে। শীতকাল চলে আসলে আপনাদেরকে সরাসরি এসে ক্লাস করতে হবে, তখন ক্লাস করতে আরও মজা হবে। ডিসেম্বর মাসে আপনাদের পরীক্ষা হবে, তো এগুলিতে যাতে ভালো রেজাল্ট করে যাতে ঠিকমতো উতরে যেতে পারেন চেষ্টা করবেন। আমরা তো চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করতে, কিন্তু স্কিলনেস তৈরি করার কোনো বিকল্প নেই। আপনাকে কিন্তু অনুশীলনটা চালিয়ে যেতে হবে। আপনাদের একটা স্কেচ খাতা বানাতে হবে, বলছিলাম না, কার্ডিস পেপার, পোস্টার পেপারকে সমন্বয় করে, এটা পরবর্তী ক্লাসে বলবো। ধন্যবাদ।